কিন্তু ব্লগিং চ্যানেল সবার দেখি না। হাতে গোনা খুব কাছের মানুষ ৪-৫ জনের হাতে গোনা কিছু মানুষের ব্লগিং আমি দেখি। তো যাদেরকে আমি প্রচণ্ড ভালোবাসি মন থেকে, তো হাতে গোনা কয়েকজনের দেখি। বাট কন্ট্রোভার্সি কিন্তু আমি সবার চ্যানেল ফলো করি। প্রত্যেকটা কন্ট্রোভার্সি চ্যানেল কিন্তু আমি দেখি। আর রোজ দেখা না হলেও যখন সেখানে আমার নাম উঠে আসে তখন সেখানে তো আমি দেখি। তো সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদিদের, বোনেদের ভিডিও দেখে জানতে পারলাম যে অন্নপূর্ণা দেবী আমাকে স্বয়ং স্মরণ করেছেন। তো তার ডাকে আমি সাড়া না দিয়ে পারি কী করে বলো? হাজার হোক তিনি আমাদের সংসারের অন্নপূর্ণা দেবী বলে কথা। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এক অন্নপূর্ণা দেবীর গল্প শোনাবো। না, এটা গল্প নয়, গল্প হলেও সত্যি। তো চলো শুরু করা যাক প্রথম থেকে, একদম ডে 1 থেকে। ঠিক আছে? তো আজ থেকে ৫ বছর আগে যখন আমি ইউটিউবে আসি বা ইউটিউবে আসিও নি, তখন কিন্তু আমি অন্নপূর্ণা দেবীকে দেখতাম। আর দেখে ইন্সপায়ার্ডও হয়েছিলাম, ঠিক যেরকম হ্যাপি উইথ মামুনকে দেখে হয়েছিলাম, ঠিক তেমনই অন্নপূর্ণা দেবীকে দেখেও হয়েছিলাম। অন্নপূর্ণা দেবীর কষ্ট, তার ত্যাগ, তার হাজবেন্ডের প্রতি যত্ন, তার সংসার করা, তার সাধারণ জীবনযাপন যা দেখে আমি অন্নপূর্ণা দেবীকে সত্যি একদম অন্যরকম স্থান দিয়েছিলাম মনের মধ্যে। যেটা আমার মতো আরও অনেক ভিউয়ার্সরাই দিয়েছিল আর কি। তো যাই হোক, তারপরে অন্নপূর্ণা দেবী তো দেখে ইন্সপায়ার হয়ে ইউটিউবে আসা। তারপর দিন যায়, মাস যায়, একটা সময় আমার তখন সাবস্ক্রাইবার ৩০,০০০ সামথিং, আর অন্নপূর্ণা দেবীর তখন ১,০০,০০০ সবে ক্রস করেছে। তো তখন অন্নপূর্ণা দেবীর সাথে আমার যোগাযোগ হয়। আর তখন অন্নপূর্ণা দেবীকে আমি বলেছিলাম যে, "তোমাকে সামনে থেকে দেখার খুব ইচ্ছা, একদিন তোমার বাড়ি যাব।" তখন অন্নপূর্ণা দেবী আমাকে বলেছিল যে, "আমার বাড়িতে যদি তুমি আসো তাহলে রবিবার করে এসো। কারণ রবিবার করে আমি ভিডিও করি না, তো সেই দিনকে আসলেই ভালো হয়।" আমি তখন বুঝলাম যে আমার চ্যানেলটা নিতান্তই ছোট, আর তার চ্যানেলটা ১,০০,০০০-এর ওপরে। তার জন্য সে আমাকে তার ক্যামেরায় আনতে চাইছে না। তার জন্যই হয়তো বলে বসলো যে, "রবিবার করে এসো, রবিবার করে আমি ব্লগিং করি না।" তোমরা দেখবে অন্নপূর্ণা দেবী কিন্তু রবিবার করে ব্লগ করতো না, আজ থেকে ৪ বছর আগে। তো যাই হোক, আমি তখন কথা বললাম, বললাম ঠিক আছে তাহলে রবিবার করে আসা যাবেখন। তো এই চলতে চলতে কথা টুকটাক চলতে চলতে একটা সময় কিন্তু তখন আমার একটা ইউটিউব গাইডলাইনের বাইরে একটা ভিডিও করে বসেছিলাম, যে কারণে ইউটিউব থেকে আমার ভিডিওটা ডিলিট করে দিয়েছিল। আর আমি তখন, আমার তো রান্নাবান্না, খাওয়া দাওয়া, ঘরের কাজকর্ম সব কিছু বন্ধ, মানে প্রচুর কান্নাকাটি, ভেঙে পড়েছিলাম। তখন আমার হাজবেন্ড, অন্নপূর্ণা দেবীর হাজবেন্ডের সাথে কথা বলে আমার চ্যানেলটা ফিরিয়ে আনার ব্যবস্থা করেছিল। ইউটিউব টিমের সাথে কীভাবে যোগাযোগ করতে হয় সেটা আমাদের তখন জানা ছিল না। তো আমাদের ইউরোপে এক দিদি থাকে, তো সেই দিদির সাহায্যে একটা ইংলিশ লেখা বের করা হয়েছিল, যে লেখাটা কীভাবে পাঠাতে হবে ইউটিউব টিমকে সেটা আমরা জানতাম না। সেটা অন্নপূর্ণা দেবীর হাজবেন্ড বলে দিয়েছিল, তো আমরা পাঠিয়েছিলাম। আর সেই কৃতজ্ঞতা স্বীকার কিন্তু আমি আমার তখনকার ভিডিওতে অনেকবার করেছি। ভিডিওতে অনেকবার বলেছি যে অন্নপূর্ণা দেবীর জন্য আজকে আমি চ্যানেলটা ফিরে পেয়েছিলাম। আমার মা বলেছিল, আমার বাবা বলেছিল, আমার হাজবেন্ডও বলেছিল, আমিও বলেছিলাম। আর বিশ্বাস করো, তখন আমি জানতাম না যে চ্যানেল ফিরিয়ে দেওয়ার, মানে এই কথাটা আমাকে, এই আপদ সারাটা জীবন যতদিন বেঁচে থাকবো, আমার চ্যানেলটা যতদিন থাকবে ততদিন রেগুলার আমাকে ভিডিও শুরু করার আগে অন্নপূর্ণা দেবী নমস্কার বলে ভিডিও শুরু করতে হবে, আর ভিডিও শেষ করার সময় অন্নপূর্ণা দেবী থ্যাংক ইউ বলে ভিডিওটা শেষ করতে হবে। এটা আমি বুঝতে পারিনি। যাই হোক, তো এক কথা থেকে আরেক কথায় চলে গেলাম। তো অন্নপূর্ণা দেবী তো ওরকম বলেছিলেন যে রবিবার করে আসার কথা। তো তারপরে টুকটাক কথা হতে হতে একটা দিন দেখা গেল যে খুব বড় একজন ইউটিউবার টিনা, সে আমার বাড়িতে আসে। তারপর কিছুদিন পরেই খুব বড় ইউটিউবার সাধন সাথী আমার বাড়িতে আসে। তো তখন হয়তো অন্নপূর্ণা দেবী ভাবলো, আরে এমএস ফ্যামিলির বাড়িতে টিনা গেল, এমএস ফ্যামিলির বাড়িতে সাধন সাথী গেল, তাহলে আমি কি একটু বেশি বাড়াবাড়ি করে ফেললাম? তখন অন্নপূর্ণা দেবী নিজের লজ্জার মাথা খেয়ে আমাকে ওপর দিয়েই বলে বসে যে, "একদিন দেখা করাই যেতে পারে, তোমার বাড়ি যাওয়াই যেতে পারে।" আমি তখন বুঝলাম যে হ্যাঁ, মনে মনে ভাবলাম চ্যানেলটা একটু গ্রো হয়েছে তো আমার, আর এত বড় বড় ইউটিউবার আমার বাড়িতে এসেওছে, তো এখন তার আসতে আর মান সম্মানে লাগবে না, বা আমাকে তার ক্যামেরায় আনতে মান সম্মানে লাগবে না। তো তখন আমি একটুখানি খোঁচা মেরে মেসেজ করেই বসলাম, "হ্যাঁ হ্যাঁ তুমি এসো, তবে চিন্তা করো না, আমি ক্যামেরাতে আনবো না, ক্যামেরা অন করবো না, তুমি তো সেটা পছন্দ করবে না।" তো সে খোঁচাটা খেয়ে আমাকে রিপ্লাই দিয়েছিল, "এ মা না না, নিশ্চয়ই ক্যামেরা করব না কেন?" তখন আমি ফোনটা রেখে খুব হেসেছিলাম, আর বুঝেছিলাম অন্নপূর্ণা দেবী আসলে মানুষটা কেমন। ঠিক আছে, সেটা মনের ভিতরে বন্দি করে রেখে আমি তার সাথে একদম স্বাভাবিক, সুস্থ স্বাভাবিক একটা সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করলাম। আর তার সাথে আমার সুস্থ স্বাভাবিক সম্পর্ক ছিলও, কন্টিনিউ ছিল। সেটা ভাঙলো কবে জানো?
যেদিনকে মৌ আমার বাড়িতে এসেছিল। হ্যাঁ বন্ধুরা, অন্নপূর্ণা দেবী আর মৌ দুজনা কিন্তু শত্রু। আর আমার এটা জানা ছিল না যে অন্নপূর্ণা দেবী আমার চ্যানেলটা ফিরিয়ে দিয়েছে বলে তার শত্রুদেরকেও আমার শত্রু মনে করতে হবে, এটা আমার জানা ছিল না। আর অন্নপূর্ণা দেবীর রাগের মানে ঝালের প্রথম কারণটা কিন্তু সুতপাদি ভাই নয়, প্রথম ঝালের কারণটা মৌ। আমি একটা সময় মৌকে চিনতাম না, জানতাম না, খুব হালকা বিস্তর পরিচয় ছিল আমাদের। সেই ব্রাইডাল মেকআপ নিয়ে একটু মন কষাকষি নিয়ে মৌয়ের সাথে আমার সম্পর্কটা শুরু হয়। তখন আমি খুব ভালো করে মৌয়ের ক্লোজ হইনি। তো তখন আমি ওকে অতটা ভালোভাবে চিনতাম না, বুঝতাম না। হয়তো একটা সময় ওকে অনেকটা খারাপ মেয়ে ভেবেওছি, হয়তো ভেবেছি অহংকার আছে, খারাপ মেয়ে। কিন্তু যখন ময়ের সাথে আমি ক্লোজ মিশলাম, খুব কাছ থেকে মিশলাম, দেখলাম, ওর সাথে একটা দিন কাটালাম, বা অনেক গল্প তো মেয়ে না খুব কমই আছে, ওর মতো একটা ভালো পরিষ্কার মনের মেয়ে, সৎ মেয়ে সত্যি খুব কম আছে। ময়ের মতো মেয়ে হয় না, সত্যি হয় না। তো আমি তার জন্য খুবই এখন খারাপ ভাবি যে না, নিজেকে যেন সত্যি আমি কী ছিলাম। একটা সময় মৌকে ভুল বুঝেছি, অন্নপূর্ণা দেবীর সাথে কথা বলতাম আর মৌকে ভুল বুঝতাম। যাই হোক, মৌ যখন আমার বাড়িতে আসে, তারপরে তো মৌ আর আমি মৌকে বলছিলাম যে মৌ, অন্নপূর্ণা দেবীর আবার রাগ না হয়, হাজার হোক তুমি তার শত্রু। তো এই নিয়ে আমরা কথা বলেছিলাম, হাসাহাসি করেছিলাম। তারপর আমার মৌ বোনও যখন বাড়ি চলে গেল, তারপরে শুরু হলো অন্নপূর্ণা দেবীর ফোনে স্ট্যাটাস দেওয়া, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস। হোয়াটসঅ্যাপে সে আমাকে ঠুকে ঠুকে স্ট্যাটাস দিত। আমি বুঝতে পারতাম স্ট্যাটাসগুলো সে আমাকেই দিচ্ছে, তাই সরাসরি তাকে মেসেজ করেই বসলাম যে কি ব্যাপার, তুমি কি স্ট্যাটাসটা আমাকে দিচ্ছ, আমাকে মিন করে লিখছো, আমাকে কি তুমি তোমার শত্রু ভাবছো? তখন অন্নপূর্ণা দেবী আমাকে মেসেজে রিপ্লাই দিয়েছিল, কী যে বলো, আমার শত্রু হতে গেলেও না যোগ্যতার প্রয়োজন হয়। তারপর আরও অনেক খারাপ কথা, তিক্ত কথা, কটু কথা সে আমাকে শুনিয়েছিল, অপমান করেছিল। আমিও ছাড়িনি করতে। তারপর ওই যে কথা কাটাকাটি শুরু হলো, সম্পর্কটা নষ্ট হয়ে গেল অন্নপূর্ণা দেবীর সাথে। তারপর কেটে গেল অনেকগুলো মাস। তারপর যখন আমি বসিরহাটে ছিলাম, তখন বসিরহাট বা বাদুড়িয়া যাই হোক, ওখানে ছিলাম, তখন অন্নপূর্ণা দেবীর সাথে আবার আমার সম্পর্কটা নর্মালি হয়ে যায়। অন্নপূর্ণা দেবীর মেয়ের জন্মদিনে আমাকে নেমন্তন্ন করে। আর তখন আমাদের মধ্যে কথা হয় যে যা হওয়ার হয়ে গেছে, পুরনো কথা সব ভুলে যাওয়াই ভালো, চলো আর কি, ঠিক আছে চলো। তো আমিও পুরনো কথা তখন মনে রাখিনি, আর ভেবেছিলাম অন্নপূর্ণা দেবীও মনে রাখিনি, ঠিক আছে চলো, যা কথা কাটাকাটি হবার হয়ে গেছে, মেলমেশ করে থাকাই ভালো। আফটার অল আমরা একই প্ল্যাটফর্মে কাজ করবো সারা জীবন। তারপর গেলাম, বার্থডে নেমন্তন্ন রক্ষা করলাম। ফিরে আসার সময় আমি অন্নপূর্ণা দেবীকে তখন বলেছিলাম যে আমার জীবনে একটা খুব খারাপ সময় আসতে চলেছে, জানি হয়তো কেউ আমার পাশে থাকবে না, কোনো মানুষকে আমার পাশে পাবো না, তোমাকে এইটুকুই হিংস দিয়ে গেলাম, তবে ভালো থেকো আর আমাকে মনে রেখো সারা জীবন। আমি হয়তো কারোর সাথেই কোনো সম্পর্ক হয়তো কেউ আমার রাখবে না, আমার একটা খারাপ সময় আসতে চলেছে, জাস্ট এইটুকু বলে আমি চলে এসেছিলাম। ও আমার হাত দুটো ধরে বলেছিল, না না মনে রাখবো, তুমি চিন্তা করো না, টেনশানে থেকো না, ব্যাস এইটুকুই, আর কোনো কথা হয়নি ফিরে আসার সময়। তারপর আর কোনো যোগাযোগ সেরকমভাবে হয়নি, আর সেরকম কোনো কথা হয়নি। তারপর তো ফিরে আসা, আর তারপর তো সবটাই তোমরা দেখেছো আমার চ্যানেলে, যে অনেক কিছুই ঘটে গেছে আমার জীবনে। তারপর যাই হোক, তার পরের ঝালটা হলো সুতোপাদি ভাই। প্রথম ঝালটা কিন্তু মৌ ছিল, পরের ঝালটা হলো সুতো। মাঝখানে আমি একটা খোঁচা দিয়েছি, আমি না হয় দিলামই একটা খোঁচা, সেও তো কম খোঁচা দেয়নি। আর খোঁচাটা কি আমি প্রথম দিয়েছি? খোঁচা তো আমি খেয়েছি, দুবার খোঁচা খেয়েছি। ফার্স্ট একবার সেই ছি ছি করে একটা ভিডিও করেছিল, আর তারপরে তো বেঈমান মুখে নাম শুনতে চাই না বলে সামথিং টাইটেল দিয়ে একটা ভিডিও করে খোঁচা দিয়েছিল। তো খোঁচা তো ওদিক থেকেও আসে, পাল্টা যদি আমার দিক থেকে একটা খোঁচা গেলই, ক্ষতি কি? কি বলো? যাই হোক চলো, আজকে কিন্তু খুব মানে কি বলবো, হালকা লাগছে তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করতে পেরে। কারণ অনেক দিন ধরে কথাগুলো জানতো, আমার কাছের মানুষেরা জানতো, আমার কাছের দিদি বোন, কাছের বান্ধবী, ফ্যামিলি, ফ্রেন্ড, এরা সবাই জানতো সমস্ত ঘটনাটাই। বাট আজকে আমার সমস্ত দর্শক বন্ধুদের সাথে